টেনে হেসড়ে আপনাকে নিয়ে যাচ্ছে নতুন এক জগতে, অন্ধকার এক জগতে, অপসংস্কৃতির এক জগতে। হিজড়া কমিউনিটি নিয়ে তাদেরকে নিয়ে কাজ করতে কমিউনিটির সাথে আমার পরিচয় হয়েছে। তারপরে আমি দেখি যে কলগাল তো আছেই, এছাড়া আরেকটা আছে, সেটা হলো ফলে একটা গ্রুপ খুলছে সোশ্যাল মিডিয়ায়, এবং এই যে যারা আপনার এদের প্রত্যেকটা গ্রুপে 1000-এর উপরে সদস্য। আর আমি কমিউনিটির কথা বলছি, এখানে হাজার হাজার লাখ লাখ সদস্য। আপনি জানবেন না আপনার পাশের লোকটাই এডিক্টেড, আপনি বুঝতেই পারবেন না আপনার পাশে যে শুয়ে আছে সেই আসলে কোন কোন জগতে। আমাদের দেশে লিভ টুগেদার সম্পর্কে আমরা কম বেশ অনেকেই আমরা এটা কিছুই জানি না। এটা ইউরোপ এবং আমেরিকার কালচার। ভালো লাগলে একসাথে থাকছে, একদিন, দুদিন, 3 রাত, 5 রাত, আবার মতের অমিল হওয়ার সাথে সাথে ভেঙে পড়ছে তাদের সেই সম্পর্ক। এটার কোনো আইনি ভিত্তি নেই, এটার কোনো লজিক নেই। এটা জীবনযাপনকে, সমাজ জীবনে স্বামী স্ত্রীর বন্ধনকে কোনো ধরনের ডিট অফ এগ্রিমেন্টে এটা পড়ছে না। কিন্তু গত 10 বছরে আমাদের দেশে এই কালচারের ব্যাপক আনাগোনা দেখা দিয়েছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে প্রতি 10 জনের 8 জন এইভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কে তারা জড়িয়েছে। এবং আমাদের দেশে প্রায় শহুরে বসবাসকারী 15 থেকে 8% লোক যারা বৈবাহিক সম্পর্কের বাহিরে যারা নিজের ইচ্ছা মতো যৌবনের তাড়নায় তারা একত্রে বসবাস করছে বিয়ে ছাড়া। এবং এখানে অনেকগুলো ইতিমধ্যেই মামলা হয়েছে। এই মামলাগুলোতে যেটা দেখা গিয়েছে যে তারা বাসায় সাবলেট নেয়, এবং এদের 60% সরকারি বেসরকারি ইউনিভার্সিটি স্টুডেন্ট, আর তাদের 40% হলো তারা পেশাজীবী। তাদের টাকা সেভ করা এটা হলো 20% চিন্তা, আর 80% চিন্তা হলো জৈবিক চাহিদা মেটানো। এইটা আমাদের বাংলাদেশে এর কোনো নিষিদ্ধ হওয়ার মতো কোনো আইন বাংলাদেশে তৈরি হয় নাই। তবে 1920 সালে যে মামলা হয়েছে ডিনোহামি ভার্সেস WL ব্লেমির মাঝে, সেখানে দেখা গেছে এটাকে 50 বছরের বেশি যদি কেউ একসাথে থাকে এটাকে বিবাহ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু এটা মূলত প্যানেল কোড 1860 অনুযায়ী তার 493 ধারায় বর্ণিত যদি কোনো ব্যক্তি সে বিবাহিত কিন্তু অবিবাহিত বলে কোনো নারীর সাথে একসাথে থাকে, সেটাকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে, এবং সেখানে 5 বছরের তাকে সাজা এবং কিছু অর্থদণ্ডে তাকে দণ্ডিত করা হয়েছে। এই ছাড়া আইনিভাবে এটার কোনো দণ্ডবিধি বাংলাদেশে নেই, পজিটিভ এবং নেগেটিভ। এবং এটা হলো ধর্মীয়ভাবে চরম অনৈতিক এবং সামাজিকভাবে চরমভাবে লিভ টুগেদার অগ্রহণযোগ্য। কিন্তু আমাদের দেশে এটা চলছে। আমাদের দেশে শহুরে অঞ্চলে এটা বেশ নতুন করে এটা মাথা ছাড়া দিয়ে উঠেছে এবং এটা বেশ চলছে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো চাকরিজীবী এবং শিক্ষার্থীরা এখানে জড়াচ্ছে সবচেয়ে বেশি। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয়, গুলশান এলাকা, ধানমন্ডি এলাকা এবং এই আজিমপুর এলাকায় এটার বিকাশ সবচেয়ে বেশি হয়েছে। এবং গ্রাম থেকে উঠে আসা এই যে শিক্ষার্থী, বিশেষ করে মেয়েরা, তাদের শেল্টারের কারণে, অর্থনৈতিক কারণে এটাকে বেছে নিচ্ছে। তবে বিশেষভাবে 80% মনোজগৎ হলো সেক্স। এটার অনেকগুলো BBC ইন্টারভিউ নিয়েছে। তো এই ইন্টারভিউতে তারা একটা যেমন বলেছে যে আমি তো বিয়ে করব, এই মেয়েকে আমার সাথে তার সম্পর্ক, আমি কিছুদিন একসাথে থেকে টেস্ট নিয়ে দেখি যে বিয়ে করার পরে সে আমার সাথে থাকতে পারবে কিনা, আমাদের ম্যাচ হবে কিনা। এটা তার উত্তর। মানে সে এই কারণেই লিভ টুগেদার করেছে। তো এই লিভ টুগেদারের ফলে কি হচ্ছে, সমাজে অস্থিরতা নেমে আসছে, বিবাহকে নেরো ডাউন করা হচ্ছে, ইসলামিক প্রিন্সিপালকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হচ্ছে, এবং অনইসলামিক একদম টোটালি এটা হলো জেনা এবং ব্যভিচার ছড়িয়ে যাচ্ছে। এবং বিকৃত যৌনাচারের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো আপনার LGBTQ, গে সেক্স। আপনারা এগুলো বলা কতটুকু ঠিক হবে আমি জানি না। মোবাইলে মানে প্রায় 250-এর মতো অ্যাপস আছে। ওই অ্যাপসগুলোতে আপনি একবার মেম্বার হবেন, তাহলে ওইটা আপনাকে স্ক্যান করে দেখাবে আপনার এই লাইনের কত লোক আছে।
যারা ছেলেদের রোল করে এদেরকে বলা হয় টপ, যারা মেয়েদের রোল অ্যাপ্লাই করে এদেরকে ছেলে ছেলে, কিন্তু মেয়ে মেয়ে করলে এটাকে বলা হচ্ছে লেসবিয়ান, ছেলে ছেলে বললে এটাকে বলা হচ্ছে গে, এবং যে পুরুষের রোল অ্যাপ্লাই করে তাকে বলে টপ, যে মেয়ের রোল অ্যাপ্লাই করে তাকে বলে বটম। হ্যাঁ, সে মেয়ের রোল অ্যাপ্লাই করে, তো জায়গা তো একটাই, আর মেয়ে আর ছেলে। তারপরে যে দুটেই করে তাকে বলা হচ্ছে যে এই ভার্সেটাইল। তো অধিকাংশ ভার্সেটাইলরাই আবার আপনার বটম রোল অ্যাপ্লাই করছে, এবং এদের ইউনিভার্সিটি মানে কি বলবো, মানে সর্বত্র সারা দেশে এটা সোশ্যাল মিডিয়ায় এটার কমিউনিটি আছে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা একটা কমিউনিটি আছে। এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছোট বড়, নারী পুরুষ এবং ছেলে মেয়ে থেকে শুরু করে সর্বশ্রেণীর মেম্বার এটাতে ইনক্লুড। এবং এখানে ওই পেজ আছে, পেজে তারা লিখবে আজকে গাজীপুর আছি, মানে বটম কে আছো, আমার এই যেত, তখন তারা রিপ্লাই দিবে, রিপ্লাই দিয়ে এটার সাথে যুক্ত হবে। এবং এইভাবে এখানে ব্লিঙ্ক আছে, ওমেগা আছে, নোভা আছে, ফাইন্ড ইউহো প্রো, তারপরে গ্রিন্ডার আছে, ব্লোয়েড আছে, স্ক্রাফ আছে, টেমি আছে, হার্ট লেক্স আছে, টিন্ডার আছে, বেডু আছে। এরপরে অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো অন করার সাথে সাথেই আপনাকে কত কিলোমিটারের ভিতরে, কত মিটারের ভিতরে আছে এটা আপনাকে দেখাবে। মানে কি জঘন্য, কি ধেয়ে আসছে, কিভাবে আপনি অপসংস্কৃতি, আপনার ইমান, আকিদা, চিন্তা, বিশ্বাস, মূল্যবোধ, ধর্মীয় আচার কোনো কিছু আর থাকছে না, টেনে হেসড়ে আপনাকে নিয়ে যাচ্ছে নতুন এক জগতে, অন্ধকার এক জগতে, অপসংস্কৃতির এক জগতে। এই কারণে আমাদের এখন যে এই প্রবলেমটা, সেই প্রবলেমটা হলো ইয়াং জেনারেশন নিয়ে সবচেয়ে বড় প্রবলেম। এই ধরনের সেমিনার বেশি হওয়া দরকার। কোরআন ও সুন্নাহর ছায়াতলে এক শ্রেণীর যুবক এবং তরুণদেরকে সাংঘাতিকভাবে আজকে ঐক্যবদ্ধ হওয়া দরকার, যে অপসংস্কৃতি নিরোধের জন্যে এখানে সত্যাশ্রয়ী এবং কিছু একটা কমিউনিটি থাকা দরকার, যারা নিজেরা ভালো থাকবে, অন্যদেরকে উদ্বুদ্ধ করবে, সচেতন করবে, অ্যাওয়ারনেস বিল্ডিং করবে। আমি হিজরা কমিউনিটি নিয়ে আমার 2টা আর্টিকেল পাবলিশ করেছি। আমি তাদেরকে নিয়ে কাজ করতে গিয়ে গে কমিউনিটির সাথে আমার পরিচয় হয়েছে। তারপরে আমি দেখি যে কলগাল তো আছেই, এছাড়া আরেকটা আছে, সেটা হলো স্কট। 2010 সাল আমেরিকা থেকে এক ভদ্র মহিলা আসছে এখানে স্ট্রিট চিলড্রেনদেরকে নিয়ে গবেষণা করতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এক স্টুডেন্টকে দেওয়া হয়েছে তাকে দোভাষী হিসেবে। সে গুলশানে থাকে। দেখা গেল সে প্রথম রাতেই বলছে আমাকে তুমি সঙ্গ দাও রাত্রে, বলছে না, সে ভয় পেয়েছে। কিন্তু তাকে টাকার $200 করে প্রতিদিন দেওয়ার অপরাধ এসেছিল। সে যখন এই প্রায় 10 থেকে 15 দিন ছিল, চলে যাওয়ার সময় সে বলছে তুমি কর্পোরেট হাউস, যাদের স্বামীরা খুব ব্যস্ত থাকে, যারা খুব লিটারে, যাদের টাকা পয়সা অনেক বেশি, ধনাঢ্য ব্যক্তি, এদের তো ধর্মচর্চা, ধর্মের প্রতি আবেদন, এগুলো তাদের বেশি একটা মনোজগতে আধিক্যতা বিস্তার করে না। ফলে একটা গ্রুপ খুলছে সোশ্যাল মিডিয়ায়, এবং এই যে যারা আপনার লিভ টুগেদার করে, এদের প্রত্যেকটা গ্রুপে 1000-এর উপরে সদস্য। আর আমি গে কমিউনিটির কথা বলছি, এখানে হাজার হাজার লাখ লাখ সদস্য বিভিন্নভাবে। আপনি জানবেন না আপনার পাশের লোকটাই এডিক্টেড, আপনি বুঝতেই পারবেন না আপনার পাশে যে শুয়ে আছে সেই আসলে কোন জগতের। এজন্য কোরআন এবং হাদিসের প্রতি প্রতিনিয়ত পারিবারিক বলয় তার চর্চা দরকার, এবং নিজেদের এভরিডে লাইফ অন্তত 1-2 ঘন্টা করে কোরআন হাদিস চর্চা দরকার। ইবাদত বন্দেগীগুলো ঠিকঠাক মতো আমাদের প্রতিপালন করা দরকার। তাহলে দেখা যাবে আমরা এই অনিষ্ট থেকে বাঁচতে পারবো। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।